বাপির শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে বাপিকে শেষ পর্যন্ত ইনহেলার টানতে হচ্ছিলো। আমরা তো খুবই চিন্তায় পড়ে গেছিলাম। আর এদিকে ঘরের এমন অবস্থা যে ছেলে নিজে থেকে বাড়ি আসতে পারছিল না। চলো তোমাদের সবটা প্রথম থেকে শুরু করে বলি। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আজকের ব্লগটা আমার রান্নাঘর থেকে শুরু হলো। আজকে ছেলের আবদার, মা আজকে ডিম টোস্ট নিয়ে যাব, তো তারই প্রিপারেশান চলছে এখানে। তো ডিম টোস্ট হতে হতে চলো রান্না সম্বন্ধে কিছু কথা বলি। আমি জানো তো রান্না বান্না কিছুই জানতাম না। আমার রান্না সবথেকে রান্না শেখার পিছনে যদি সবথেকে বড় হাত কারোর থাকে সেটা হচ্ছে আমার বাপি। আমার বাপি সবসময় বলে যে খাবার কিনে নয়, বাড়িতে তৈরি করে খাও, তার মজাটাই আলাদা। আমি যখনই বাপিকে বলতাম আজকে রোল খাবো বা বিরিয়ানি খাবো, বাপি বলতে চ তোকে আজকে বাড়িতে বানাবো। তো বাপি যখন বানাতো আমি বাপির পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, বাপিকে হেল্প করতাম, নুন দিয়ে চিনি দিয়ে সব আমিই দিতাম। সেই দেখে দেখে আমার শেখা, আমিও পারবো, আমি তো দেখেছি বাপিকে করতে, তো আমিও পারবো, এরকম একটা ধারণা নিজের মধ্যে হতো। আর মা তো অবশ্যই সাথে থাকতো। মা তো সবসময় বলতো মেয়ে রান্নাবান্না শেখা উচিত, বিয়ের পর কী করবি। তাই সব কিছু মিলিয়ে রান্নাটা শেখা। আর তার থেকেও বড় ধাক্কা খেয়েছে আমার কলেজ লাইফে। আমার কলেজ লাইফ কেটেছে হোস্টেলে। হোস্টেল লাইফ যেরকম হয়, যারা কাটিয়েছো তারা জানো, অর্ধেক দিন রান্নার মাসি আসতো না। তো তার ফলে কী হতো, যখন খিদে পেতো বাইরে থেকে খাবার কিনে খেতে হতো। তো দেখতাম অনেকে খাবার কিনে এনে খাচ্ছে, কেউ রান্নাবান্না বানিয়ে খাচ্ছে। তো তখনই ওই খিদের জ্বালায় বাড়ি থেকে ইন্ডাকশান নিয়ে যাওয়া, চাল ডাল সিদ্ধ করে রান্না করা। তো কখনো খাবার সেটা যোগ্য হতো, কখনো হতো না। ওই করে করে আমার রান্নাবান্না শেখাই আর কি। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমার ডিম টোস্ট কমপ্লিট। আর আমি ডিম টোস্ট সবসময় না প্রপারলি ডিম ভেজে তার উপরে পাউরুটি বসিয়ে করি। আমার মনে হয় ডিমের ভেতরে যদি পাউরুটি চোবানো হয় কেমন একটা প্যাচ প্যাচ করে। তো যাই হোক, আমার ছেলে যখন স্কুলে যায় তখন আকাশটা পরিষ্কার ছিল, একটু মেঘলা ছিল বটে, কিন্তু এরকম বৃষ্টি হয়নি। এরকম যদি বৃষ্টি হবে জানতাম, আমি ছেলেকে আজকে স্কুলেই পাঠাতাম না। চারদিকের অবস্থা দেখেছো, আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে সেরকম বৃষ্টি হয়েছে চারপাশের অবস্থাটা। আমার দেখে নিজেরই এত খারাপ লাগছে যে ছেলেটাকে এরম বৃষ্টিতে পাঠালাম, সে কি করে বাড়ি ফিরবে। হ্যাঁ, কী বলবো, নিজেকেই আর কি দোষী মনে হচ্ছে, যে না পাঠালেই ভালো হতো। তো যাই হোক, দেখো তো সেদিনকে আমাদের চিকেন হয়েছিল, তো এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আমি। আর আমি জানো তো চিকেন হলেই তো তোমরা জানো যে যখনই আমাদের বাড়িতে চিকেন হয় ছেলের জন্য একটু উইংস ফ্রাই বা কোনো সলিড পিস অন্তত ভেজে তার জন্য রাখতেই হবে। সে যদি এসে দেখে যে চিকেন হয়েছে অথচ তার জন্য ভাজা চিকেন নেই, বাড়ি মাথায় করে দেবে। আমি যদি রাখতে ভুলেও যাই, ওর দিদাও ওর জন্য রেখে দেবে। তো আজকের চিকেনটা আমি রান্না করছি। তো চলো, এখানে পেঁয়াজ ভাজা মোটামুটি চলছে। বৃষ্টিটা শুধু হচ্ছে, দেখো কি মারাত্মক হারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ওয়েদারে খিচুড়ি খাওয়ার কথা ছিল জানো, কিন্তু আমার ছেলে একদম খিচুড়ি পছন্দ করে না। শেষ পর্যন্ত খিচুড়ি ক্যান্সেল করে হয়ে গেছে চিকেন। আমার খিচুড়িটা খুব ভালো লাগে। পেঁয়াজ ভাজা চলছে, আলু ভাজা হয়ে গেছে, চিকেন ম্যারিনেট করা। চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে দিই। এত বৃষ্টি হচ্ছে, এত ঝাপটা দিচ্ছে ধারণারও বাইরে। আমাদের রান্না করা যাচ্ছে না। দেখো এখান থেকে ডাইরেক্ট ঝাপটাটা এসে পড়ছে এটাতে, আর পুরো না তেলের মশলাটা পুরো চোখে ছিটকে ছিটকে আসছে। তো জলটা পড়ছে, তো আপে বাঁচতে না বৃষ্টি। এই বৃষ্টি আজকে আর থামবে না। কী করতে যে ছেলেটাকে যে স্কুলে পাঠালাম। আজকে রান্না করতে বহুত কষ্ট হচ্ছে, বহুত, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আমার। আমি যখনই চিকেন করি, আমি চিকেনটাকে খুব ভালো করে কষাই। প্রথমে হাই ফ্লেমে চিকেনটাকে করি, যতক্ষণ জল বেরোয়। তারপরে চিকেনটাকে লো ফ্লেমে করি, তখন আবার কিছুটা জল বেরোয়। আর আগে থেকেই তো তোমরা দেখলে আলু ভেজে রেখে দিয়েছি। যখন লো ফ্লেমে দেওয়ার পর জলটা বেরোয় তখন আমি আলুগুলোকে ওর মধ্যে দিয়ে দিই। এর ফলে কী হয় যে মাংসটা যে গ্রেভিটা বেরোয় সেটা প্রপারলি আলুতে ঢুকে যায়, আর আলুটা খেতেও টেস্টি হয়। তো দুটো মিলিয়ে একসাথে তখন কষাবার পর তারপরে যখন দেখি জলটা একদম মরে গেছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে, তখন জলটা ঢালি। এই দেখো আমার কমপ্লিট।
বলে না, বিপদ কোথা থেকে কখন আসে কেউ বলতে পারে না। আমার বাপির এমনি একটু অ্যাজমার প্রবলেম আছে, কিন্তু এই বৃষ্টির দিনে বাপির এত শ্বাসকষ্ট হচ্ছিল যে বাপি থাকতে পারছিল না, বারবার নেবুলাইজার নিচ্ছিল। তো বাপিকে দেখে এতটাই খারাপ লাগছিল যে কি বলবো, খুব কষ্ট পাচ্ছিল। তো বাপিকে বলছিলাম যে তুমি আস্তে আস্তে নাও, ঠিক হয়ে যাবে, ইনহেলার নিচ্ছিল আর কি। তো যাই হোক, এটা নেবার পর, কটা স্প্রে নেবার পর আস্তে আস্তে বাপি সুস্থ হলো। বাপির এমনিতেই শরীরটা কদিন খারাপ যাচ্ছিলো, পা ফুলছিল। ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করা হয়েছে, সব ঠিক আছে, এখন বাপি ভালোও আছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়িতে ঢোকার রাস্তা, মানে আমাদের এন্ট্রেন্স গেট। মেন রোড থেকে এটা দিয়ে আমাদের আর কি বাড়ির মেন গেটটা পড়ে, এই রাস্তা দিয়ে আসতে হয়। তো এখানকার অবস্থাটা দেখেছো, মানে কোনটা ড্রেন কোনটা রাস্তা বোঝা যাচ্ছে না, কতটা জল জমেছে। আর এটা হচ্ছে আমাদের কলতলাতে পর্যন্ত জলে ভর্তি। আমাদের পেছন দিকে যে বাগান, সেটাতে জলে ভর্তি। মানে আমার বাপি মা দেখে জাস্ট অবাক, বলে আমরা আমাদের লাইফে এত জল কখনো জমতে দেখিনি। আমার কথা তো ছেড়ে দাও, আমার মা বাপি পর্যন্ত দেখেনি এত জল হয়েছে। আমরা ভাবতেও পারিনি যে আমাদের এই সব জায়গাগুলোতে এতটা জল জমে যাবে। মানে আমরা সবাই ভাবছিলাম যে বাড়ি থেকে আমরা বেরোবো কী করে, মানে আমরা ঘরেই বন্দি হয়ে গেছিলাম, এরকম অবস্থা। আমাদের ঘরের ভেতরেও জল ঢুকে গেছে, কি অবস্থা, সিঁড়ির নিচ অব্দি জল। দেখো, কি অবস্থা, এরম বৃষ্টি বাবা কখনো হয়নি। কি অবস্থা আছে, এটা ছেলেকে আনতে গেছে, কি করে আসবে কে জানে। ঠান্ডা পাচ্ছে দেখে, আর একটু বৃষ্টি হলে ছেলের গাড়ির যেই হর্ন পেয়েছে সবাই আমরা নিচে চলে এসেছি। তো ইনি আমার সম্পর্কে, এনাকে আমি বড় মা বলি, তো ইনিও বেরিয়ে পড়েছেন। সবাই চিন্তা করছিলাম যে ছেলেকে কি করে আনা যাবে। তো ওদিকে আমার বর বেরিয়েছে, এদিকে জেঠিমা বেরিয়েছে, এদিকে আমি দাঁড়িয়ে আছি। বাপির জুতো জলে ভেসে যাচ্ছে, দেখো জুতো ভাসছে। ইস, ছেলেকে কাঁধে তুলে নিয়ে আসতে গেছে ওর বাবা। এই অবস্থায় জলে আসবে কি করে, দেখা যাক পারে কিনা। ছেলে আসছে, দেখো বাবার কাঁধে চেপে, কি অবস্থা, দেখ কি অবস্থা, বাড়ি না একদম নয়, একদম ওপরে এসে আসবি, কি অবস্থা। চলে চলে মানে নেমে পড়। বৃষ্টির দিনে যদি এরকম বাড়িতে হোমমেড গরমা গরম ভেজিটেবিলের চপ হয়, আর কি চায়। তো আজকে সন্ধ্যের টিফিনে ছিল ভেজিটেবিলের চপ। এখন রাত্রিবেলা ছেলের আবদার হয়েছে যে সে আলু ভাজা দিয়ে লুচি খাবে, আজ নিরামিষ। তো যাই হোক, তো এখন ওর জন্য আমি আলু ভাজা বসাচ্ছি। তো এরকম 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কার ফোড়নটা দেবো। আর এখানে আলু কেটে জলে ভেজানো হয়ে গেছে, শুকনো লঙ্কার ফোড়ন আর 5 ফোড়ন দিয়ে আলু ভাজাটা হবে। আর এখানে লুচির পুরো সব লেচি ফেচি কাটা হয়ে গেছে। 10টা বাজতে চলেছে, তাড়াতাড়ি করতে হবে, কালকে আবার স্কুল আছে। চলো তাড়াতাড়ি করে নিই। আমার আলু ভাজা কমপ্লিট। এবার চলো লুচিটা করে নিই তাড়াতাড়ি। এদিকে ফুলকো ফুলকো গরমা গরম লুচি আমার রেডি। যার জন্য এত কষ্ট করে আলু ভাজা করলাম, লুচি হলো, তাকেই জিজ্ঞেস করা যাক আজকে কেমন হয়েছে। কিরে, এক কথাই বলে দিয়েছে। সত্যি আলু ভাজা দিয়ে লুচিটা খেতে সত্যি ভালো লাগছে, আমিও একটুখানি খেয়েছি, মানে খাচ্ছি। আর দেখো মানে সে কেমন খেয়েছে, যার জন্য এত কষ্ট করা হলো, তার খাবার এটা দেখো, সব ফেলে রেখে দিয়েছে। এখন বসে বসে আলু চটকাচ্ছে। আর খাবি না? হ্যাঁ, জল খেয়ে শুয়ে পড়তে পারতিস।
চলো আজকের মতো এইটুকুই, বাই, গুড নাইট।